আমি যে প্রচণ্ড খারাপ নির্লজ্জ বেহায়া একটা মেয়ে সেটা আপনি খুব ভালো করেই জানেন নিবিড় ভাই। এই তো লজ্জা করে না বড়দের মুখে মুখে এভাবে তর্ক করতে? আর তোকে না বলেছিলাম এই বাড়িতে না আসতে? তাহলে কেন এসেছিস? আমার মামার বাড়ি তাই এসেছি। মামার বাড়িতে এসেছিস ভালো কথা। আমার রুমে কি করছিলি তুই? মামি আপনাকে ডাকছিল, আমি আসতে চাইনি তাও আমায় পাঠিয়েছে। তুই আমার ঘরে আসতে চাসনি? সিরিয়াসলি? তুই তো শুধুই আমার আশেপাশে আসার বাহানা খুঁজিস, তাই না? আপনারা তো অপমানের পরেও বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না? আফরা, একদম না। তোর এসব আজাইরা কথা শোনার ইচ্ছা বা টাইম কোনোটাই আমার নেই। তোকে যেন আর আমার ঘরে না দেখি। আমি ওর কথা না বাড়িয়ে চলে আসি। এই লোক একটুও ভালো মতো কথা বলতে পারে না। আমি আফরা আর নিবিড় ভাইয়া আমার মামাতো ভাই। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চায় না। সব সময় বাজে ব্যবহার করে আমার সাথে, নিষ্ঠুর একটা। আমি সোজা মামির কাছে চলে গেলাম। আচ্ছা মামি, নিবিড় ভাইয়ের জন্মের সময় কি মামা খুব অর্থ সংকটে ভুগছিল? এসব কি কথা আপনার? তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দাওনি কেন? বুঝেছি। আবার কিছু বলেছ তোকে? কিছু মানে অনেক কিছু বলেছে। কথা শুনে তো মনে হচ্ছিল যেন ওনার ঘরে ডাকাতি করতে গেছি আমি। রাগ করিস না মামুনি। জানিস তো ওর ঘরে ও কাউকে অ্যালাউ করে না। সেই তো, একটু খেয়াল রেখো, ঘরে আবার বউটও লুকিয়ে রাখতে পারে। আচ্ছা আমি বাড়ি যাচ্ছি। সে কি এখনই চলে যাবে? বিকেলে গেলে হয় না? না গো, এখানে থাকার মুডটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাস। নিবিড় ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম। ভাইয়া যে কেন এমন করে আমার সাথে। মুড ঠিক করবার জন্য বিকেলে রাহা আর আরশিকে নিয়ে বাইরে বের হলাম। রাহা হলো আমার প্রাণপ্রিয় বান্ধবী আর আরশি আমার কাজিন। সবাই মিলে ফুচকা খেতে চলে যাব বলে ঠিক করলাম, সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজন এসেছি ফুচকা খেতে। ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে, কিন্তু এইখানে এসে মনটা আরো খারাপ হয়ে গেল। দেখলাম নিবিড় ভাইয়ার কথা আপুকে ফুচকা খাইয়ে দিচ্ছে। নিবিড় ভাইয়া সবার সামনে কথা আপুকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করলেও যে ওদের ভেতরে অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি। বেস্ট ফ্রেন্ডকে বুঝি গিয়ে ওইভাবে ট্রিট করে, মনটাই খারাপ হয়ে গেল। চোখে পানি টলমল করছে। ওদেরকে নিয়ে ফুচকা না খেয়ে ওখান থেকে চলে এলাম। রাহা নিবিড় ভাইয়ের ব্যাপারে সব জানে বলে কোনো প্রশ্ন করলো না আমায়, কিন্তু আরশি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। শরীর খারাপ লাগছে বলে চলে এলাম। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম। কেন জানি না আজ খুব কান্না পাচ্ছে। নিবিড় ভাইয়ার কথা আপুকে আমি আগেও অনেকবার একসাথে দেখেছি, তখনও খারাপ লেগেছে, কিন্তু কেন জানি না আজ কষ্টটা খুব বেশি হচ্ছে। এসে থেকে ঘরেই বসে আছি। রাতে খাবার জন্য আব্বু ডাকতে এলেও শরীরটা খারাপ বলে কাটিয়ে দিয়েছি। প্রচুর কেঁদেছি এতক্ষণ, চোখ মুখ একদম ফুলে গেছে, মাথাটাও খুব ধরেছে। মাথা ব্যথা কমাতে এই রাতেই একবার গোসল করলাম। রাত প্রায় 3টা বাজে। এত রাতে গোসল করেছি, তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে, তাই ভালো মতো চুল মুছেই ঘুমিয়ে পড়লাম। রাতে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ভালো মতো চুল শুকিয়ে ঘুমানোর পরেও কিভাবে জ্বর এলো সেটাই মাথায় ঢুকছে না। মা আমার মাথায় জলপট্টি দিচ্ছে, বাবা ডাক্তার আনতে গেছে। সকাল মাত্র 6টার কাছাকাছি। ইতিমধ্যে আমার 14 গোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে। খবর পেয়েই সবাই চলে এসেছে। সামান্য একটু জ্বর হওয়ায় এইভাবে সবাইকে ডেকে আনার কি মানে বুঝি না। আমার জ্বরকে অবশ্য সামান্য বলা চলে না। আমার খুব একটা জ্বর হয় না, কিন্তু যখন হয় তখন একদম হসপিটালে অ্যাডমিট হওয়া লাগে। এত মানুষের মধ্যেও আমার চোখ শুধু নিবিড় ভাইকেই খুঁজছে। আমার এত জ্বর জেনেও কি উনি আসবেন না? দুপুরের দিকে জ্বর একটু কমেছে, সবাই চলে গেলেও মামি থেকে গেছে। নিবিড় ভাইয়া নাকি মামিকে নিতে আসবে। এই সুযোগে নিবিড় ভাইয়াকে একটু দেখবো বলে ড্রয়িং রুমে এসে বসে আছি। কালকের ব্যাপারটা নিয়ে ওনার উপর অভিমান হয়েছিল, তবুও এই বেহায়া মনটা যে ওনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। একটু পরে মামি আমার জন্য কিসের যেন রস নিয়ে আসলো। জ্বরের সময় নাকি এগুলো খেলে ভালো লাগে। আমি খাবো না করেও খেয়েই ফেললাম। প্রচন্ড তিতা ছিল এটা। কেমন খেতে এটা? নিবিড় ভাইয়ার মতো, মানে খুব তিতা, একদম রসকসহীন। আমার কথা শুনে মামিও হেসে দিল, সাথে সাথে আমিও হেসে উঠলাম। আম্মুর পর মামি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মামির একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু নিবিড় ভাইয়া হওয়ার পর মামি আর কনসিভ করতে পারেনি, তাই আমাকে নিজের মেয়ের মতোই দেখে। মামা বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে।
শুধু নিবিড় ভাইয়াই আমাকে সহ্য করতে পারে না। একদিন ভুলবশত আমার হাত থেকে একটু পানি কথা আপুর গায়ে পড়ে গেছিল বলে খুব বকেছিল আমায়, একটা থাপ্পড়ও মেরেছিল। সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম। সেদিনও অবশ্য এমন জ্বর এসেছিল। তারপর 3 মাস মামা বাড়ি যায়নি। অবশেষে নিবিড় ভাইয়া এসে আমার কাছে মাফ চেয়েছিল। বসে বসে এসব স্মৃতিচারণ করছিলাম, তখনই নিবিড় ভাইয়া চলে এলো। কিন্তু ওনার সাথে আবির ভাইয়াও ছিল। আবির ভাইয়া আমার নিজের ভাই। ভাইয়া একজন ডাক্তার, কিছুদিন আগে কাজের জন্য দেশের বাইরে গিয়েছিল। কিন্তু ভাইয়া যে আজ আসবে সেটা আমায় বলেনি, তাই রাগ করে ওখানেই বসে রইলাম। ঠিক করেছি আজ ভাইয়ার সাথে কথাই বলবো না। ভাইয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে বনু? ভাবলাম আজ এসে তোমাকে চমকে দিব, কিন্তু তুই তো জ্বরের বাদিয়ে বসে আছিস। ভাইয়ার এই মিষ্টি কথায় আমি একদম গলে গেলাম। এই মানুষটার উপর তো আমি রাগ করে থাকতেই পারি না। আমি কি ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছি বল? হ্যাঁ সেই তো, তুই তো কিছুই করিস না, বরং সমস্যাটা তোকে খুঁজে তোর ঘাড়ে এসে ঝুলে যায়, তাই না? নিবিড় ভাইয়ার এই কথাটা শুনেই মেজাজটা গরম হয়ে গেল। কোথায় আমি অসুস্থ আমাকে সান্ত্বনা দিবে তা না করে আমায় জ্বালাচ্ছে। এই মানুষটা কি কখনো আমায় একটুও বুঝবে না? কেন আমাকে উনি এত কষ্ট দেন? রাগ করে ওখান থেকে উঠে চলে যাচ্ছিলাম, তখন উনি বললেন, দাঁড়া আফরা, তোর সাথে আমার কথা আছে। উনি আবার কি বলবেন? কাল যে আমি ওনাকে দেখেছি সেটা জেনে গেল না তো? উপরে তোর রুমে আয়, কথা আছে। আমাকে রুমে যেতে বলেই উনি সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গেলেন। আমারও কি যাওয়া উচিত? না, আমি যাব না। এমনিতেই তো আমাকে ওনার আশেপাশে যেতেও মানা করেছে, এখন ওনার প্রয়োজন বলে ডাকছে। এসব ভাবছিলাম তখনই কেউ মানে নিবিড় ভাইয়া আমার হাত টেনে আমার ঘরে নিয়ে যেতে লাগলো। যা বাবা, উনি আবার কখন নিচে এলো? কি বলবেন ভাইয়া? তোর জ্বর এলো কি করে? মানে? কাল তুই আমাকে আর কথাকে একসাথে দেখেছিলি, তাই বাড়ি এসে কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়েছিস, তাই না? আপনি কি করে জানলেন ভাইয়া? সেটা তোর না জানলেও চলবে। কেন করেছিস তুই এসব? আমি আপনাকে ভালোবাসি ভাইয়া। আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি। থাপড়ায়ে তোর গাল লাল করে দিব আমি। তোকে ভালোবাসি না আমি, বুঝেছিস? আপনি কথা আপুকে ভালোবাসেন তাই না? হ্যাঁ আমি ভালোবাসি ওকে। হয়েছে শান্তি? কথাগুলো বলেই নিবিড় ভাইয়া চলে গেল। আমিও দৌড়ে ছাদে চলে গেলাম। আজ আমার খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা কেন এত কষ্ট দেয়? ছাদ থেকে দেখলাম নিবিড় ভাইয়া চলে গেল। একটু পরেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। আজ আমার চোখের জলের মতো বৃষ্টির পানিও বাদ মানছে না। একেই জ্বর, তার উপর বৃষ্টিতে ভেজায় শরীরটা বেশ দুর্বল লাগছে। দাঁড়িয়ে থাকারও শক্তি পাচ্ছি না। হঠাৎই মাথা ঘুরে ছাদেই পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই ফিনাইলের কড়া গন্ধ নাকে এলো। বুঝতে আর বাকি রইল না যে আমি হসপিটালে। চোখ খুলতেই মায়ের মলিন মুখটা চোখে পড়ল। পাশে ভাইয়ার মামি বসেছিল। আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল, এরকম পাগলামি কেউ করে? তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? মরার শখ হয়েছে? আম্মু চুপ করো তো। ভাইয়া আম্মুকে চুপ করতে বলে আমার দিকে এগিয়ে এসে বলল, এরকম কেউ করে? জানিস আমরা কত টেনশনে ছিলাম, নিজের সাথে সাথে আমাদেরও কষ্ট দিলি তো। আমরা তো ভেবেছিলাম আজ রাতে তোর জ্ঞান ফিরবেই না। ভাইয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1:30 বাজে। আমি যখন ছাদে ছিলাম তখন 10টা বেজেছিল। আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম। আমি কি নিবিড় ভাইয়ার জন্য নিজেকে একটু বেশি কষ্ট দিচ্ছি? আম্মু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে চলে গেল। বাকি সবাইকে ভাইয়া বাসায় পাঠিয়ে দিল। একটু পর ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল, কি হয়েছে বনু? তুই কোনো ব্যাপারে এত কষ্ট পেয়েছিস? আমায় বল। আমি আর না থাকতে পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমি নিবিড় ভাইয়াকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তুই সত্যি নীরবকে ভালোবাসিস? আমায় আগে কেন বলিসনি? আমি চাইনি এটা নিয়ে তোদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা কেন হবে? নিবিড় ভাইয়া যে অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা তুই এগুলা আমার উপর ছেড়ে দে, আমি দেখে নেব। তুই এখন ঘুমিয়ে পড়। 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। এই 2 দিন নিবিড় ভাইয়া একবারও আমার খবর নেয়নি। আমি কি এতই ফেল না? আমি এবার এইচএসসি দিয়েছি, এখনো রেজাল্ট দেয়নি, তাই পড়াশোনার চাপও নেই। সারাদিন শুয়ে বসেই কাটে। আম্মু রান্নাঘরে, আব্বু অফিসে, আর ভাইয়া হসপিটালে। আর আমি একা বসে বসে বোর হচ্ছি। টাইম পাস করার জন্য মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম। এই 2 দিন ফোনের কোনো খবরই ছিল না।
ফেসবুকে ঢুকেই চোখ পড়লো নিবিড় ভাইয়ার হাস্যোজ্জ্বল ছবি। তার ফ্রেন্ডস গ্রুপের সবাই মিলে ট্যুরে গেছে। সবার গ্রুপ ছবি হলেও ভাইয়া তার আর কথা আপুর দুটো ক্লোজ ছবিও পোস্ট করেছে। ছবিগুলো দেখতেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মোবাইলটা রেখে বাইরে চলে গেলাম। বিকেলে ভাইয়া এসে বলল আজ নাকি আমায় নিয়ে শপিংয়ে যাবে। কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল। সন্ধ্যায় ভাইয়ের সাথে শপিংয়ে গেলাম। ভাইয়া আমার পছন্দ মতো সব কিনে দিল। রাতে বাইরে খাওয়ার কথা থাকলেও ভাইয়ার একটা এমার্জেন্সি আসায় ভাইয়া আমাকে বাসায় নামিয়ে দিয়ে হসপিটালে চলে গেল। বাসায় এসে দেখি মামি আর নিবিড় ভাইয়া এসেছে। আমাকে দেখে মামি বলল, এই 3 দিনে আমার মেয়েটা কতটা শুকিয়ে গেছে। এই কদিন হাসপাতালে নিশ্চয়ই ভালো খাওয়া দাওয়া হয়নি। তোর পছন্দের সব রান্না করে নিয়ে এসেছি। মামির কথা শুনে নিবিড় ভাইয়া মামিকে প্রশ্ন করলো, ও যে হাসপাতালে ছিল আমাকে তো বলনি। তুমি বিজি মানুষ, তোমাকে তো সেদিন কত ফোন করলাম, তুমি বিজি বলে কেটে দিলে। তারপর তো ট্যুরে চলে গেলি। ভাইয়া কিছু বলবে তার আগে আম্মু এসে ভাইয়াকে খেতে নিয়ে গেল আর আমাকে বলল, ফ্রেশ হয়ে আয় আফরা, খাবার দিচ্ছি। আমি একটা তাচ্ছিলের হাসি দিয়ে চলে এলাম। নিবিড় ভাইয়া তাহলে এতটাই বিজি ছিল কথা আপুর সাথে। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়েই দেখলাম অনেকগুলো মেসেজ এসেছে। একটা মেসেজ ওপেন করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা ছিল, তুমি জানো শুভ্রপরি, তোমার শুভ্রতায় আমি প্রতিনিয়ত ডুবে পড়ছি। আমাকে এমন মেসেজ পাঠাবে তখনই আম্মুর ডাকাডাকিতে নিচে গেলাম। বাকি মেসেজগুলো আর দেখা হলো না। টেবিলে নিবিড় ভাইয়ের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছি। অ্যাডমিশনের ব্যাপারে কি ভাবলি আফরা? নিবিড় ভাইয়ার কথায় তার দিকে তাকিয়ে বললাম, এখনো কিছু ভাবিনি ভাইয়া। মাথা থেকে উল্টাপাল্টা সব চিন্তা ছেড়ে ফেলে পড়ায় মনোযোগ দে। ভাইয়ার কথার কোনো উত্তর দিলাম না। ভাইয়া যে আমাকে তার কথা ভুলে যেতে বলছে সেটা আমি ভালোই বুঝেছি। চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎই ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। এত রাতে আমায় কে ফোন করলো? ফোনটা ধরতেই কেউ একজন বলল, কেমন আছো শুভ্রপরি? কে আপনি? আর আমার নাম্বার কই পাইছেন? আর এত রাতে ফোন করছেন কেন? আমি তোমার খুব পরিচিত একজন। মানে? গেস করো আমি কে? প্লিজ বলবেন কে আপনি? আমি হলাম তোমার খুব কাছের একজন। আচ্ছা, ছোটবেলায় কি আপনার আকিকা দেওয়া হয়েছিল? এইগুলো কেমন প্রশ্ন? অবশ্যই দেওয়া হয়েছিল। তাহলে আকিকা দিয়ে যে নাম রাখা হয়েছিল সেটা বলেন, নয়তো ফোন রাখেন। আরে বাহ, আমার নাম জানার এত আগ্রহ। আচ্ছা শোনো তাহলে, আমার নাম প্রহর। এবার দেখি আমায় কেমন খুঁজে বের করতে পারো। কথাটা বলেই লোকটা ফোন কেটে দিল। আজব লোক তো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল। আমিও আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। কেটে গেছে 7 দিন। সময় তার আপন গতিতে চলছে, তেমনি আমার জীবনও। এতদিনে একবারও আমার নিবিড় ভাইয়ের সাথে কথা হয়নি। মামা বাড়ি যাওয়াটা কমিয়ে দিয়েছি। বেশ কিছুদিন ধরেই মামি বারবার ফোন করছে ও বাড়ি যাওয়ার জন্য। তাই ঠিক করেছি আজ বিকেলে যাব। তবুও নিবিড় ভাইয়ার মুখোমুখি হতে চাচ্ছি না। বিকেলে ভাইয়ার বাসায় গিয়ে বেল বাজাতেই নিবিড় ভাইয়া এসে দরজা খুলে দিল। কি চাই? বাথরুম পরিষ্কার করতে আসছি। হোয়াট? কি হোয়াট? আমাকে দেখে আপনি বোঝেন নাই যে আমি এখানে কি করতে আসি? যত সব, সরেন দেখি, ভেতরে যেতে দেন। নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। বাড়ি থেকেই ঠিক করে আসছি, এখন থেকে নিবিড় ভাইয়াকে একদম ইগনোর করব আমি। তাকেও বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে। আমিও সোজা মামির কাছে চলে গেলাম। অনেকক্ষণ গল্প করলাম দুজন। প্রায় রাত 9টা বাজে। রাতে ভাইয়া বাসায় যাওয়ার সময় আমায় নিয়ে যাবে। কিছুক্ষণ পর মামির এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল। তার কি যেন সমস্যা হয়েছিল তাই। বাড়িতে এখন আমি একাই। নিবিড় ভাইয়াও আছে তার ঘরে। আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছিলাম, তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। দুজনেই নিচে পড়ে গেলাম। কোমরটা বুঝি ভেঙেই গেল। পরক্ষণেই মনে পড়লো নিবিড় ভাইয়া তো আমাকে ধরবে না, তাহলে কে ধরলো? ভূত তো না আবার। তাকে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, বেশ সুদর্শন। এই আপনি কে? আর আমাকে কেন ধরলেন? কে আর বলি বলো, ভাবলাম আপনাকে ধরে হিরোদের মতো পরার হাত থেকে বাঁচিয়ে দিব, কিন্তু তার হলো কই, মাঝখান থেকে নিজেও পড়ে গেলাম। বেশ হয়েছে পড়ে গেছেন।
খুব শখ না হিরো হওয়ার? কি হচ্ছে এখানে? নিবিড় ভাইয়ার কথা শুনে দুজনেই তার দিকে তাকালাম। উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, প্রহর ঘরে আয়, কাজ আছে। নিবিড় ভাইয়ার কথা শুনেই মনে পড়ল ওই লোকটার কথা। সেও নিজের নাম প্রহর বলেছিল। গত 7 দিনেও আমার ফোনে এমন অনেক মেসেজ এসেছে, যদিও আমি সেগুলোকে একদমই ইগনোর করেছি। আচ্ছা, এই লোকটাই কি সেই লোক? না, সেটা কিভাবে সম্ভব? এখানে দাঁড়িয়ে এত কি ভাবছিস আফরা? মামির কথায় ধ্যান ভাঙলো। আচ্ছা মামি, তোমার বাড়িতে এসেছে ওই ছেলেটা কে? ও প্রহর, ও তো আমার বড় ভাইয়ের ছেলে। ও, আমি কেন তাকে আগে দেখিনি? ওরা সবাই তো দেশের বাইরে থাকতো, তাই হয়তো দেখিসনি। গতকালই দেশে এসেছে। আচ্ছা, আবিরের আসার সময় হয়ে গেছে, চল তোকে খেতে দিয়ে দেই। চলো। রাতে ভাইয়ার সাথে বাড়ি ফিরছিলাম, তখন ভাইয়া আমায় জিজ্ঞেস করলো, আফরা, তোর সাথে কি নিবিড়ের আর কোনো কথা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, তোর তো আজকে অফ ডে, তাহলে হসপিটালে কেন গেলি? তুই ছিলি না তাই। তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। তুই একটা বিয়ে কেন করছিস না? ভাবি থাকলে সব ভালো লাগবে। তাই বুঝি? সবে তোর অবদান। আজ শুক্রবার, আজ আমাদের বাসায় মামা আর মামির বড় ভাইয়ের দাওয়াত করা হয়েছে। মামির বড় ভাই নাকি আব্বুর খুব ভালো বন্ধু ছিল, অথচ আমি কিছুই জানতাম না। সকাল থেকেই খুব বোর হলাম। মামি সকাল সকাল এসে মায়ের সাথে কাজ করছে, আমাকে কোনো কাজে আমায় হাত লাগাতে দিচ্ছে না অসুস্থ থাকায়। যদিও অন্য সময়ও কোনো কাজ করিনি বা করিও না, পাশে আরিশাদের বাড়ি, তাই ভাবলাম বোর হয়ে যাওয়ার চেয়ে আরিশাকে জ্বালিয়ে আসি। আরিশাদের বাড়িতে এসে দেখলাম ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে। ওর নাম আহির, মাত্র ক্লাস 4-এ পড়ে। কি লিখিস পিচ্চি? কিসের চিঠি? আহিরের কথা শুনে যেন আমি শূন্যে ভাসছি। ছেলে বলে কি, এই ছেলের বয়স হয়নি 10 বছর, এখনই গার্লফ্রেন্ড জুটিয়েছিস? এখন মনে হচ্ছে জীবনে কি করলাম, জীবনটাই বৃথা। এত বছরও নিবিড় ভাইকে পটাতে পারলাম না, আর এদের 2 বছরের রিলেশন। আরশির সাথে খানিক গল্প করে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে নিলাম। সবাই হয়তো নামাজের পর আসবে। এদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন আম্মু জীবনেও খেতে দিবে না, তাই মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। একটু পরে ঘরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর একটা প্যাকেট রাখা, সুন্দর কাগজে মোড়া। কিন্তু এটা কে দিল? আব্বু বা ভাইয়া দিলে তো আমাকে বলতোই। আমি কি এটা খুলে দেখব? বক্সটা খুলে দেখি একটা কালো জামদানি শাড়ি আর এক জোড়া ঝুমকা। কালো জিনিস বরাবরই আমার খুব পছন্দ, তাই শাড়িটাও বেশ ভালো লাগলো। তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো। শুভ্রপুরী, তোমার শুভ্রতায় কালো রংটা বড্ড বাড়ায়। সবাই তো নীল শাড়ি পরে, তুমি না হয় কালোই পরলে। আমার কি গিফট নেওয়া উচিত? কে না কে দিয়েছে। আচ্ছা রেখে দিই, যদি কখনো তাকে পাই তাহলে ফেরত দিয়ে দিব। মেহমানরা চলে এসেছে। মামির ভাইয়ের বউ বেশ সুন্দর দেখতে, অনেকটা বিদেশিদের মতোই দেখতে। উনি আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ, মেয়েটা তো মাশাআল্লাহ, এমন একটা মেয়ে খুঁজছিলাম প্রহরের জন্য। ওনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। তখনই বাকি সবাই চলে আসায় কথার প্রসঙ্গ পাল্টে যায়। সবার সাথে বাবা পরিচয় করিয়ে দিল। নিবিড় ভাইয়ের মামা মামি বেশ ভালো মানুষ। কিছুক্ষণ গল্পগুজব করে সবাই খাওয়া দাওয়ার পর্ব সেরে নিল। একটা জিনিস বেশ খেয়াল করছি যে এই প্রহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। এই লোকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। সবাই মিলে আবার গল্পে বসেছে। এত গল্প কই থেকে আসে কে জানে। আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে মুখে এক ফালি হাসি ঝুলিয়ে বসে আছি। তখন নিবিড় ভাইয়া বললেন, সামনে তো রেজাল্ট দিবে আফরা, অ্যাডমিশন কোথায় দিবি কিছু ভেবেছিস? নিবিড় ভাইয়ার কথায় যেন আকাশ থেকে পড়লাম। জীবনে প্রথম নিবিড় ভাইয়া আমার সাথে এত ভালো করে কথা বলল। আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলল, ওর তো ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন চাই। আমিও বলেছি ওকে ঢাকা ভার্সিটিতেই পড়তে হবে। কিন্তু ফুপু, ঢাকা ভার্সিটিতে শুধু পড়বো বললেই তো হয় না, সেজন্য পড়াশোনাও করতে হয়। আর এই জন্য আফরার আরও আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আচ্ছা আফরা, তুই আমার সাথে উপরে চল, তোকে কিছু বই সাজেস্ট করি, অ্যাডমিশনে কাজে লাগবে। নিবিড় ভাইয়ার কথায় আমি একটা শুকনো ঢোক গিললাম।
যদি রুমে গিয়ে আমায় গলা টিপে মেরে ফেলে? আমি করুণ মুখ করে ভাইয়ার দিকে তাকালাম, যার অর্থ আমি যাব না। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে বলল। রুমে গিয়ে দেখি নিবিড় ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে। আমি চুপচাপ গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি ফোনের দিকে তাকিয়ে বলল, প্রহরের সাথে তোর কি চলে আপরা? ওনার সাথে আবার আমার কি চলবে? তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসছিল কেন? আমি কি করে জানবো সেটা? বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস ভাইয়া? আমার এমন কথা শুনে নিবিড় ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। একটা থাপ্পড় মারবো। ফাজিল মেয়ে, আমি কেন জেলাস হতে যাব? তোর এখন পড়াশোনার বয়স, আর তা না করে তুই এসব আজাইরা চিন্তা করিস। আবার যদি এসব কাণ্ড আমার চোখে পড়ে তাহলে ফুপুকে বলবো একদম ধরে বিয়ে দিয়ে দিতে। বলেই উনি চলে গেলেন। যা বাবা, আমি করলামটা কি? যাই হোক, উনি কি আমায় নিয়ে জেলাস নাকি বিরক্ত? সন্ধ্যাবেলা সবাই চলে গেলে রুমে এসে ফোন নিয়ে বসলাম। দেখি নিবিড় ভাইয়া কতগুলো বইয়ের নাম মেসেজ করেছে। আমিও ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে। হঠাৎ নিবিড় ভাইয়ার এত পরিবর্তন যেন হজম হচ্ছে না। একটু পর নিবিড় ভাইয়া আরেকটা মেসেজ। বইগুলো শুধু কিনে ঘরে সাজিয়ে রাখিস না, ঢাবিতে চান্স পেতে হলে পড়তেও হবে। আমিও খুব ভেবে চিন্তে একটা রিপ্লাই দিলাম। আমি ঢাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না। না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে। মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এশার নামাজটা পড়ে নিলাম। এসে ফোন হাতে নিয়ে দেখি নিবিড় ভাইয়া আমাকে ব্লক মেরে দিয়েছে। হয়তো আমার কথাটা তার হজম হয়নি। এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না। বছরে বেশিরভাগ সময় আমি ভাইয়ার ব্লক লিস্টেই থাকি। তার মনে জায়গা করে নিতে না পারলেও তার ব্লক লিস্টে আমার জায়গাটা খুব সহজেই হয়। একটু পরে দেখি ভাইয়া এক গাদা বই নিয়ে রুমে ঢুকছে। একটা একটা বইয়ের সাইজ দেখে আমার পড়ার ইচ্ছে বই চাপা পড়ে গেছে। এভাবে কি দেখছিস? আচ্ছা ভাইয়া, আমি তো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিব। তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার? এমনভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িসনি। আরে আমি তো এমনিই বললাম, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আচ্ছা বনু, তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি, তুই আয়। সবাই একসাথে খেতে বসেছি। তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তা আবির, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়েও দাঁড়িয়েছ, তো বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছ? না আব্বু, আমি তো সবে চাকরিতে জয়েন করেছি। আগে নিজের একটা ভালো পজিশন বানাতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। গুড। আচ্ছা, তোমাদের মনে হয় না আফরা ইদানিং আমাদের সাথে একদম কথা বলে না? ওর মনে হয় এ বাড়িতে থাকতে ভালো লাগে না। ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই। মোটেও না। তুমি আর ভাইয়া তো সারাদিন বাইরেই থাকো, শুধু এই রাতেই তোমাদের দেখা পাওয়া যায়। আর আম্মুর সাথে কথা বলতে গেলেই তো কাজের বাহানা করে চলে যায়। আমার কথা শেষ হতেই দেখি আম্মু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, যেন এখনই আমার বারবিকিউ বানিয়ে খেয়ে ফেলবে। এটা কিন্তু একদম ঠিক না আবিরের মা। হ্যাঁ সেই তো, আমার কাজ তো শুধু বাহানা লাগে তোমার মেয়ে, তাই না? গল্পে গল্পে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। মাত্র 10টা বাজে। এখন আমার ঘুম ধরবে না। কি আর করার, আবার ফোনটা নিয়ে বসলাম। ব্যালকনির দরজাটা খুলে রেখেছি। হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। আরিশদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। খানিকক্ষণ ফেসবুক স্ক্রলিং করার পর দেখি নিবিড় ভাইয়া মেসেজ পাঠিয়েছে। উনি এবার এত দ্রুত আমায় আনব্লক করলেন। মেসেজটা ওপেন করলাম। এত রাতে অনলাইনে কি আফরা? উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছেন মাত্র 10:30 বাজে। তবুও ঠিক, আগে তো পড়াশোনায় ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার। তারপর অবশ্য সারা দিন রাত নিবিড় ভাইয়ার চিন্তায় কেটে যেত। ইদানিং অবশ্য নিবিড় ভাইয়াকে নিয়ে অত চিন্তা আমি করি না। তার চিন্তা যে আমার মাথায় আসে না তা নয়, তবুও চেষ্টা করি এড়িয়ে চলার। আমি নিবিড় ভাইয়ার মেসেজে রিপ্লাই না দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আম্মু ডেকে তুলেছে। আজ নাকি আমরা নানার বাড়ি যাব। হঠাৎ করেই নাকি নানির শরীরটা খারাপ হয়ে পড়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম। এগুলো কেন পড়েছিস তুই? জানিস না ওখানে কেউ এগুলো পছন্দ করে না? উফ আম্মু, এখন আমি আর চেঞ্জ করতে পারবো না, যাও তো। আমার নানা বাড়ি গ্রামে,
সেখানে শহরের ছোঁয়া লাগলেও তা খুব কম। আমার মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি। তাদের কাছে তাদের গ্রামই ভালো। অবশ্য ওখানে আমার এক খালামণিও থাকে। নানা বাড়ি আমরা খুব কমই যাই। আমার 18 বছরের জীবনে আমি মাত্র 2 বারই ওখানে গেছি। নিবিড় ভাইয়ারাও চলে এসেছে। ওখান থেকে সবাই একসাথে রওনা দিব। আমরা আমাদের গাড়ি আর নিবিড় ভাইয়ারা তাদের গাড়িতে করে যাবেন। প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে ওখানে পৌঁছাতে। আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না, কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন। প্রায় 7 ঘন্টা জার্নি করে নানা বাড়ি এসে পৌঁছলাম। আমরা খালামণিদের বাসায় উঠেছি। নানা নানিও এখানেই আছে। আম্মু আর মামা তো কান্নাকাটিতে ব্যস্ত। জানি তাদের মা তবু অসুস্থ মানুষের সামনে এভাবে কান্না করা উচিত না। খালামণি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমিও ফ্রেশ হতে গেলাম। খালামণির 2 ছেলে। এই বংশে অবশ্য আমি একাই মেয়ে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। এখন আমার একটা লম্বা ঘুম দরকার, তাই ঘুমিয়ে পড়লাম। জানি এই সময় কেউ ডাকবে না আমায়। আমার ঘুম পুরো হওয়ার আগে ভেঙে গেলে খুব মাথা ব্যথা করে আমার। এটা সবাই জানে। একেবারে সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। প্রচন্ড খিদে পেয়েছে, যেন এখন না খেতে পেলে মরেই যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। তখন দেখি আরাব ভাইয়া বাসায় ঢুকেছে। আরাব ভাইয়া হলো মামুনির বড় ছেলে, আমার থেকে বছর 7 বড়। কাউকে খুঁজছিস আফরা? সবাই কোথায় গেছে ভাইয়া? সবাই তোর নানার ঘরে। তোর কি কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা। একা একা খালামণিদের ছাদে বসে আছি, খুব বোর হচ্ছি। সবাই ব্যস্ত। আরা ভাইয়া থাকলেও হতো, কিন্তু নিবিড় ভাইয়া নাকি তাকে নিয়ে কোথায় বেরিয়েছেন। রাদিফও নেই। রাদিফ হলো খালামণির ছোট ছেলে, আমার সমবয়সী। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো, একদম বন্ধুর মতো। ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কি আর করার, একা একা মোবাইল নিয়ে বসে আছি। ঠিক মতো নেটও পাচ্ছে না, তাই ফোনটাকে এদিক সেদিক করছিলাম। হঠাৎ কেউ ভৌ করে চিৎকার দিল। সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রাদিফ। ওকে দেখে মেজাজটা একদম বিগড়ে গেল। এই ফাজিল পোলা, এভাবে কেউ চিল্লায়? আমার স্বাদের ফোনটা গেল। রাদিফ আমার ফোনটা তুলে নিয়ে বলল, কিছু হয়নি, দেখ তুই এত রাতে ছাদে কি করিস? যদি পেতনি ধরে নিয়ে যেত? তুই কি দেখেছিস পেতনিকে কখনো পেতনি ধরে? ভূত বলে অবশ্য ঠিক ছিল। নিবিড় ভাইয়ার এমন ফোড়ন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই লোক এখানে কি করে? একদম ঠিক বলেছ নিবিড় ভাইয়া। এই পোলা, আমাকে তোর পেতনি মনে হয়? মানলাম নিবিড় ভাইয়ের চোখ খারাপ, তাই কি তোরও চোখ খারাপ? কি বললি তুই আফরা? আমার চোখ খারাপ? অবশ্যই, না হলে কেউ হিরে রেখে কাজ নিয়ে পড়ে থাকে? কি বললি তুই? না কিছু না, আমি নিচে যাচ্ছি। রাদিফ, তোরা থাক। তোকে যেতে বলেছি আমি। রাদীপ তুই যা আফরার সাথে, আমার কথা আছে। নিবিড় ভাইয়ার কথায় চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকালাম। আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো? কিছু বলবেন ভাইয়া? এত রাতে একা একা ছাদে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি মনে হয়। আমার আর বয়ফ্রেন্ড কই হলো? এই 2 বছর আপনার পেছনে যদি ঘুরে টাইম পাস না করতাম, তাহলে এতদিনে 1000 খানেক বয়ফ্রেন্ড জুতে যেত আমার। নিবিড় ভাইয়ার মুখ দেখেই বোঝা গেল সে আমার এমন জবাব আশা করেনি। তা আমার উপর যে এত ভালোবাসা ছিল, তা কি বাতাসে উবে গেল? উবে যায়নি তো ভাইয়া, শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হয়ে গেছে। তাই নাকি? আমি নিচে যাচ্ছি ভাইয়া। নিহান কে আফরা? নিবিড় ভাইয়ার কথা শুনে মাথাটা যেন ঘুরতে শুরু করেছে। বারবার কেন এই নামটা আমার সামনে আসে? এই কালো অতীতটাকে আমি যত ভুলে যেতে চাই, ততই এই জিনিসটা আমার সামনে চলে আসে। আমি কিছু জানতে চাইলাম আফরা। নিবিড় ভাইয়ার প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না। মাথাটা ভনভন করে ঘুরছে, শরীরটাও অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখের সামনে সব ঝাপসা দেখছি আমি। তোর কি শরীর খারাপ লাগছে আফরা? তোর? নিবিড় ভাইয়ার পরবর্তী কথা শোনার আগে তার বুকে লুটিয়ে পড়লাম। চোখ খুলতেই দেখি সকাল হয়ে গেছে। এটা অবশ্য নর্মাল। যখনই আমার এই সমস্যা হয়, তখন আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আমার ব্রেনকে এমন সময় শান্ত করার একটাই উপায় হলো লম্বা ঘুম। লাস্ট 2 বছরে এমনটা অনেকবার হয়েছে। মাথাটা এখনো প্রচন্ড ধরে আছে। একটু পরেই আম্মু আর মামা রুমে এলো। মামা আমার মাথায় হাত রেখে বলল, কাল কি হয়েছিল মামুনি? আমি জানি নীরব নিহানের কথা জানতে চেয়েছিল,
তাই বলে তুই এত দুর্বল হলে হবে? নিজেকে শক্ত করতে হবে মামনি, সব কিছু বলতে হবে তোকে। আমি পারি না গো মামা, কিছুতেই ওই রাতকে ভুলতে পারি না। আচ্ছা বাদ দে সব। আফিয়া, তুই খাবার নিয়ে আয়। মামনি, তুই ফ্রেশ হয়ে আয়, আজ আমি তোকে খাইয়ে দিব। আচ্ছা। মামা আমায় খাইয়ে দিয়ে চলে গেল। একটু পরে নাকি নানিকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, নিবিড় ভাইয়া নাহিনের ব্যাপারে কি করে জানলো? কোনোভাবে কি আরাব ভাইয়া বলেছে? কিন্তু আরাব ভাইয়া বললে তো সবটাই বলতো। ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম, তাই বাইরে গেলাম। রাদিফ এসে বলল, এই আফারা, নদীর ধারে যাবি না? অনেক কাশফুল হয়েছে ওখানে। রাদীপের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। এখানকার নদীটা খুব সুন্দর। যদিও 4-5 বছর আগে এসেছিলাম এখানে, সবাই কাশফুলের সাথে এত এত ছবি পোস্ট করেছে, আমি একটাও ছবি দিতে পারিনি বলে মন খারাপ হয়েছিল। এবার অনেককে ছবি তুলব আর এফবিতে পোস্ট করব ভেবেই মনটা ভালো হয়ে গেল। বিকেলে আমি আরাব ভাইয়া, নিবিড় ভাইয়া, রাদীপ আর রাদীপের এক কাজিন তাহা মিলে ওখানে গেলাম। বেশ সুন্দর জায়গাটা, অনেক ছবি তুললাম সবাই মিলে। আমি একটা কাশফুল ছেঁড়ার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। একটা ডাল ধরে টানতেই বেশ খানিকটা হাত ছিলে গেল। তখন নিবিড় ভাইয়া এসে কয়েকটা ফুল ছিঁড়ে আমার হাতে দিল আর বলল, এখন একটা ফুল ছেঁড়ার শক্তি হয়নি, তুই আবার আমায় বিয়ে করতে চাস? বিয়ের পর আমার ভারটা সামলাবে কি করে? কথাগুলো বলেই নিবিড় ভাইয়া চলে গেল। তার কথাটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো আমার। বোঝা মাত্র আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। খানিকক্ষণ ঘুরে ফিরে চলে এলাম। সন্ধ্যাবেলা সবাই মিলে নানার ঘরে বসেছিলাম। নানার নাকি খুব জরুরি কোনো কথা আছে। দেখো, আমি বুঝতেই পারছি আমি আর বেশি দিন বাঁচবো না। আর আমরা হলো এই বংশের একমাত্র মেয়ে। আর আমি চাই না ও বাইরে কোথাও যাক। তুমি ঠিক কি বলতে চাচ্ছ মা? আমি জানি আপনার বয়সটা কম, তবু আমি চাই আর আবার আপনার বিয়ে দিতে। নানির কথা শোনা মাত্র আমার আর আরাব ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরাব ভাইয়া বলল, এটা সম্ভব না নানি। আমি আফরাকে সব সময় নিজের বোনের মতো দেখছি। আমি কিছু জানতে চাই না, আমার কথাই শেষ কথা। বাকিদের কথা শোনার আগে ওখান থেকে উঠে চলে এলাম। কেন জানি নানির এই কথাটা কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যদি নানি আরাব ভাইয়ার জায়গায় নিবিড় ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে চাইতো, তাহলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, নিবিড় ভাইয়া কি খুশি হয়েছে এ ব্যাপারে? সেই যে রুমে এসেছি এখনো বের হয়নি। কেঁদে কেঁদে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। রাত প্রায় 12টা বাজে। সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে। আমি ঠিক করেছি আজ কিছুতেই বের হব না। খানিক পর নিবিড় ভাইয়া গলা পেলাম, আফরা, দরজাটা খোল। না খেয়ে থেকে কি বোঝাতে চাইছিস তুই? আরবকে বিয়ে করবি না সরাসরি বললেই তো পারিস, এত নাটক করার কি আছে? নিবিড় ভাইয়ার কথায় খুব কষ্ট পেলাম। সবটাই ওনার নাটক মনে হচ্ছে। উনি কি জানে না আমার মনে কি আছে? কেন বোঝেন না উনি সেটা? নাকি বুঝেও না বুঝার ভান করে? পরদিন সকালে আমি ভাইয়ার সাথে ঢাকা ফিরে এলাম। ওখানে থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম। পুরো রাস্তা চুপ করেছিলাম। ভাইয়াও কোনো প্রশ্ন করেনি, সে তো সবটাই জানে। বিকেলে 1 কাপ কফি নিয়ে ছাদে বসেছিলাম। রাহাকে সেই কখন ফোন করেছি, এখনো আসছে না। মা ফোন করেছিল, তারা নাকি রওনা দিয়েছে। আম্মু আর নিবিড় ভাইয়া নাকি মানা করে দিয়েছে, তারা এখনই আমার বিয়ে দিতে চায় না। আর আমার মতের বিরুদ্ধে তো একদম না। এই নিয়ে নাকি আব্বুর সাথে নানার ছোটখাটো একটা ঝামেলাও হয়েছে। আব্বুর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু নিবিড় ভাইয়া এমন কেন করলো? কি ভাবছিস আফরা? তুই ইডিয়েট, এত দেরি করে এলি কেন? একটুই তো দেরি করছি। তুই কি বলবি বলছিলি? রাহাকে সবকিছু খুলে বললাম। আফরা, আমার মনে হয় তোর এভাবে নিবিড় ভাইয়ার পেছনে পড়ে থাকা উচিত না। উনি তোকে এত অপমান করে। কি করব বলতো? নাহিনকে ভুলে থাকার একমাত্র উপায় তো নিবিড় ভাই। নিহানকে মনে রাখা নিতান্তই তোর বোকামি। কি করব বল? কোনোভাবেই তো ওই বেঈমানকে আমি ভুলতে পারি না। আচ্ছা বাদ দে সব। আন্টিরা কখন আসবে? রাত হবে। কিছু সময় থেকে রাহা চলে গেল। সন্ধ্যা নেমে গেছে বলে আমিও নিচে নেমে এলাম। এসে দেখি ফোনে অনেকগুলো মিসড কল।
আমি কল ব্যাক করলাম, কিন্তু প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। ওপাশের লোকের কথা শুনেই ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি বুঝি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম। 1.5 ঘন্টা ধরে হসপিটালে বসে আছি। নানি বাড়ি থেকে আসার সময় আব্বু আম্মুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দুজনেই অবস্থাই খুব খারাপ। অপারেশন থিয়েটারে আছে তারা। ভাইয়াও ভেতরে আছে। কিছুক্ষণ পরে একজন ডাক্তার বেরিয়ে এলো। তাকে দেখেই তার দিকে ছুটে গেলাম। ডাক্তার বলল ওরা নাকি দুজনেই কাউকে বাঁচাতে পারেনি। কথাটা আমার কানে প্রবেশ করা মাত্রই আমার পুরো শরীর কেঁপে উঠল। আমার পুরো দুনিয়াটাই যেন থেমে গেল। আব্বু বলে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। বাবা মাকে ছেড়ে বেঁচে থাকার মতো কঠিন কাজ দুনিয়াতে হয়তো আর নেই। আর এই কঠিন কাজটাই যে আমাকে করতে হবে। আমার সামনেই আব্বু আম্মুর কাফনে মোড়ানো লাশ রাখা, বাড়ি ভর্তি মানুষ, কিন্তু দিন শেষে তো তারা সবাই চলে যাবে, আমরাও একা হয়ে যাব। ছোট ছোট ব্যাপারে কেঁদে ভাসিয়ে ফেলা এই আমি আজ একটুও কাঁদতে পারছি না। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, বাবা মা তোমরা ফিরে আসো না, কিন্তু আমি পারছি না। নিজেকে বড্ড অনুভূতিহীন মনে হচ্ছে। আব্বু আম্মুর দাফন শেষ হয়েছে ঘন্টা 2। বাকিরা সবাই চলে গেছে, শুধু আমাদের পরিবারের কিছু লোক রয়ে গেছে। কিছুক্ষণ পরে খালামণি ও আঙ্কেল আমার কাছে এলো। আঙ্কেল মামাকে গিয়ে বলল, আবির তো বড় হয়ে গেছে ভাইজান, কিন্তু আফরানু তো এখনো ছোট, ওর দায়িত্ব কে নিবে? আবিরের বউ এলে তো ও বেশি দিন এখানে টিকতে পারবে না। উনি কিছুক্ষণ থেমে আবারও বললেন, দেখেন ভাইজান, নিবিড় যে আফরানকে পছন্দ করে না সেটা তো সবাই জানে, তাই আফরান যে আপনাদের বাড়ি থাকতে পারবে না সেটা আমি জানি। তাহলে নিশ্চয়ই ওর দায়িত্ব আমাদের ঘরে এসে পড়বে। আমি কিন্তু এসব ঝামেলা নিতে পারবো না। আঙ্কেলের কথা শেষ হতেই ভাইয়া চিৎকার করে বলে উঠল, কাউকে নিতে হবে না। আপনার দায়িত্ব যতদিন আমি আছি ততদিন ওকে নিয়ে আপনাদের কোনো না ভাবলেও চলবে। আঙ্কেল বেশ অপমানিত হলেন ভাইয়ার কথায়। নানিও মুখ বুজে সব শুনছে। ওখানে আর এক মুহূর্ত না থেকে ঘরে চলে গেল। গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। নিজের আপন মানুষগুলোকে আমার বড্ড অচেনা মনে হচ্ছে। সবারই এখন আমাকে বোঝা মনে হচ্ছে। একদিন হয়তো ভাইয়ারাও আমাকে বোঝা মনে হবে। বাইরে থেকে সবাই দরজা খুলতে বলছে। তোমরা প্লিজ চলে যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। একটু তো খেয়ে নে মা, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। আমি খাবো না মামি, তুমি খাবারটা রেখে এসো। মামিকে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। আমি একদমই ক্ষুধা সহ্য করতে পারি না, কিন্তু আজ একদমই খেতে ইচ্ছে করছে না। শরীরটাও বড্ড দুর্বল লাগছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতেই কেউ আমায় ধরে ফেললো। চোখ খুলে দেখলাম মামি আর নিবিড় ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া হয়তো কোথাও গেছে। আমাকে উঠতে দেখেই নিবিড় ভাইয়া মামিকে খাবার আনতে বলল। মামিও খাবার আনতে চলে গেল। নিবিড় ভাইয়া আমার পাশে বসে বলল, এভাবে না খেয়ে থাকলে কি তোর বাবা মা ফিরে আসবে? না খেয়ে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে কি আফরা? তোর জন্য আবিরও না খেয়ে আছে। আচ্ছা ভাইয়া, খুব কি ক্ষতি হতো যদি বাবা মা আমাকেও তাদের সাথে নিয়ে যেত? আফরা, তারা যখন তোকে সাথে নেয়নি তখন নিশ্চয়ই তারা চায় তুই এই দুনিয়ায় থাক। তোকে বাঁচতে হবে আফরা। আবিরের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। একটু পরে মামি আমার জন্য খাবার নিয়ে এলো। আমিও খেয়ে নিলাম, নয়তো আমার জন্য ভাইয়াও না খেয়ে থাকবে। বিকেলে আমাদের কিছু প্রতিবেশী এলো বাড়িতে। তারা এসেই বিভিন্ন কথা বলতে লাগলো। শোনো নিবিড়ের মা, তোমরা বরং আফরার বিয়ে দিয়ে দাও, তাছাড়া কে নেবে ওর দায়িত্ব? অন্য একজন বলে উঠল, তাছাড়া তোমার ঘরেও তো জোয়ান একটা ছেলে আসে, আফরা তো ছোট, বলা যায় না যদি তারা কোনো অঘটন ঘটিয়ে ফেলে। ওনার কথা শুনে কেঁদে দিলাম। তখনই নিবিড় ভাইয়া বাড়িতে ঢুকছিল। হয়তো সে সবকিছুই শুনেছে। নিবিড় ভাইয়া ওনাদের সামনে গিয়ে বলল, আফরাকে নিয়ে এতটা ভাবার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু ওকে নিয়ে যদি আপনারাই সব ভেবে ফেলেন তাহলে আমরা কি করব বলেন? আমাদের জন্য কিছু রাখেন। আর শোনো আফরা, একদম মানুষের এসব উল্টাপাল্টা কথায় কান দিবি না। তখনই আরেকজন বলে উঠল, সবই বুঝলাম গো নিবিড়ের মা, শেষ পর্যন্ত এই ঝামেলা তোমাদের ঘাড়েই জুটবে। তোমার ছেলে তো ভাব খারাপ। আর কোনো কথা শোনার আগেই রুমে চলে গেলাম। ওখানে এক পাতা ঘুমের ওষুধ ছিল, সেটা থেকে অনেকগুলো ওষুধ খেয়ে নিলাম। জানি আমি অনেক বড় পাপ করেছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি কারোর উপর ঝামেলা হয়ে থাকতে চাই না।
চোখ খুলতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। তখনই ভাইয়া ঠাস করে একটা চড় মারলো আমায়। প্রচন্ড কষ্ট পেলাম ঘটনাটায়। জীবনে প্রথম ভাইয়া আমার গায়ে হাত তুললো। একটু পরেই ভাইয়া আমার 2 গালে হাত রেখে বলল, মেরে ফেলবি আমায় বনু? কেন এমন করলি? তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? কেন লোকের কথা নিজেকে শেষ করে দিবি তুই? তুই নিজের যোগ্যতা দেখিয়ে দিবি যে তুইও আমাদের বোঝা নয়। অহংকার। কেটে গেছে অনেকগুলো দিন। এখন আমি যথেষ্ট নর্মাল। পড়াশোনায়ও বেশ মনোযোগ দিয়েছি। আম্মুর খুব শখ ছিল আমি ঢাবিতে পড়বো, সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। সামনেই অ্যাডমিশন টেস্ট। নিবিড় ভাইয়াও এ ব্যাপারে খুব সাহায্য করে আমায়। একদিন উনি আমার সাথে একটুও খারাপ ব্যবহার করেনি। অনেক দিন ঘরবন্দি ছিলাম, তাই আজ ঠিক করলাম মামাদের বাড়িতে যাব। সকালে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়া আমায় মামা বাড়ি নামিয়ে দিয়ে গেল। ভেতরেই এসে দেখলাম নিবিড় ভাইয়া আর কথা আপু একসাথে বসে কি যেন করছে। তাদেরকে একসাথে দেখেই পুরনো ক্ষতটা যেন জেগে উঠল, কিন্তু আমি সেসবকে পাত্তা দিলাম না। নিবিড় ভাইয়া যেন আমাকে দেখেও দেখলো না। আমিও কিছু না বলে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু মামিকে কোথাও পেলাম না। তাই নিবিড় ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া মামি কই? আম্মু তো মামার বাসায় গেছে। ও, তাহলে বরং আমি যাই। এখনই যাবি? থেকেই কি করব? আচ্ছা যা। আমিও বেরিয়ে এলাম। নিবিড় ভাইয়া একবার জিজ্ঞাসাও করলো না যে একা যেতে পারবো কিনা। অবশ্য করবেই বা কেন? কথা আপু সাথে থাকলে তো তার দিন দুনিয়ার খেয়াল থাকে না। বাসায় গিয়ে এখন একা বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই। নিবিড় ভাইয়াদের বাসার কাছাকাছি একটা ছোটখাটো একটা লেক আছে, তাই ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। একা একা লেকের পাড়ে হাঁটছি। এখন সকাল 11টা বাজে। এখন অফিস টাইম বলে খুব একটা ভিড় নেই। এখন মানুষ নেই বললেই চলে, কিন্তু বিকেলবেলা অনেক ভিড় থাকে। বাবার সাথে আগে অনেকবার এসেছি। কিছু সময় পরে আমার ফোনে একটা মেসেজ এলো। একা একা থাকতে বুঝে খুব ভালো লাগে শুভ্রপুরী? মেসেজটা ওই প্রহরেই পাঠিয়েছে। আজকাল এগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে না। সব আবেগগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। হঠাৎই আজানের শব্দ কানে এলো। কখন যে এত সময় কেটে গেছে বুঝিনি। তাই বাড়ি যাওয়ার জন্য কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম নিবিড় ভাইয়া এই দিকেই আসছে। ওনার চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। দেখিয়ে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। উনি আমার কাছে এসেই বেশ জোরে একটা চড় মারলো। আমিও টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। উনি আমাকে তুলে আমার হাত ধরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে আপরা? বাড়ি থেকে বেরিয়েছে এখানে আসবি বলে আসতে পারলি না? তুই বেড়ানোর আধ ঘন্টা পর যখন আরশিকে ফোনে জানতে পারলাম তুই বাড়ি যাসনি, তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস? 2 ঘন্টা কত খুঁজেছি তোকে, ফোনটাও তো ধরিসনি। আসলেই তখন আমার ভাইয়াকে বলে আসা উচিত ছিল। আর তখন মেসেজের জন্য ফোনটাও সাইলেন্ট করে রেখেছিলাম। কিন্তু আমায় নিয়ে ওনার এত চিন্তা কেন? চল তোকে বাড়ি দিয়ে আসি। আর সরি এমন বিহেভ করার জন্য। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। তখনই ভাইয়া এমন একটা কথা বলল যেটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। ভাইয়া বলল, আমায় বিয়ে করবি আফরা? এসব কি বলছো তুমি নিবিড় ভাইয়া? আমি ঠিকই বলছি। আগে তুই রোজ আমাকে বিরক্ত করতি, আমিও বিরক্ত হতাম, কিন্তু ইদানিং তোর ওই বিরক্তিগুলোকে বড্ড মিস করি। তুমি তো কথা আপুকে ভালোবাসো, তাই না? জানি না আমি কথার সাথে থাকলেও আমার মন বারবার শুধু তোকেই খোঁজে। তুই জানিস যখন প্রহর আমাকে বলেছিল ও তোকে ভালোবাসে, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি তোকে হারিয়ে ফেলবো। আপনার ভাই আমাকে ভালোবাসতেই পারে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। তুই তো আমাকে ভালোবাসিস তাই না আফরা? ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, কিন্তু আপনার প্রতি আমার তীব্র ভালোবাসা আপনার করা অপমান অবহেলার নিচে চাপা পড়ে গেছে। আফরা দেখুন নিবিড় ভাইয়া, একটা সময় আমি আপনার জন্য পাগলামি করছি। রাতের পর রাত কেঁদে কাটিয়েছি ঠিকই, কিন্তু এখন এইসব পাগলামি আমায় মানায় না। আমি এখন এইসব কিছু নিয়ে ভাবতে চাই না। আমি এখন আমার পুরো ফোকাসটা আমার ক্যারিয়ারের উপর দিতে চাই। কিন্তু আফরা, আপনি কি আমায় বাড়ি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? না চল আমি দিয়ে আসছি। সেদিন এইভাবে নিবিড় ভাইয়াকে রিজেক্ট করে খুব কষ্ট পেয়েছিলাম, তবুও নিজের পড়াশোনায় যথেষ্ট ফোকাস করেছি। আজ অ্যাডমিশন টেস্ট, ভাইয়ার সাথে এসেছি কেন্দ্রে। চারিদিকে এত মানুষ দেখে সত্যিই খুব ভয় হচ্ছে। এত সব ট্যালেন্টেড মানুষের মাঝে কি নিজের জায়গাটা করে নিতে পারবো?
অবশেষে পরীক্ষাটা দিয়েই দিলাম। একদম ভালো না হলেও যথেষ্ট ভালো হয়েছে পরীক্ষাটা। হলে ঢোকার আগে নিবিড় ভাইয়া ফোন দিলেও ফোনটা ধরিনি। আজ অ্যাডমিশনের রেজাল্ট দিবে। সকাল থেকে প্রচন্ড টেনশনে আছি, বসে বসে নখ কামড়াচ্ছি। আর ভাইয়া নেটের রেজাল্ট দেখার চেষ্টা করছে। অনেকজনের পরে অবশেষে লিস্টে আমার নাম পাওয়া গেল। লিস্টের নিজের নামটা দেখা মাত্রই আনন্দে কেঁদে দিলাম। এবার হয়তো আমার আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারবো। আজ ভার্সিটিতে প্রথম দিন, ভাইয়া আমায় রেখে গেছে। দিনটা বেশ ভালোই কাটলো। অনেকজনের সাথে বেশ ভালোই পরিচিত হয়েছি। ক্লাস শেষে গেটের বাইরে যাচ্ছিলাম, তখন দেখলাম নিবিড় ভাইয়ার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। নিবিড় ভাইয়ার কথা যথেষ্ট ক্লোজ হয়ে বসেছিল। ওদেরকে দেখেই বোঝা যায় তাদের সম্পর্কটা কি। বেশ কিছুদিন হলো ভার্সিটি যাচ্ছি। এই কয়দিন নিবিড় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি প্রতিবারই তাকে ইগনোর করেছি। যদি সে আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে এখনো কথা আপুর সাথে এতটা ক্লোজ থাকতো না। খুব চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি, কারণ সে যে আমার প্রথম প্রেম। মাঝে অবশ্য প্রহর অনেকবার তার মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি এখন এসবে জড়াতে চাই না। এই কয়দিন একদমই মামা বাড়ি যায়নি, খালামণিরাও আর যোগাযোগ করেনি। তবে আবরার ভাইয়া আর রাদিফের সাথে প্রায়ই কথা হয়। মাঝে মাঝে আরশি আর রাহা এসে আমার সাথে থাকে। তবুও যে দিন শেষে বাবা মায়ের শূন্যতাটা বেশ উপলব্ধি করতে পারি। আজ যদি তারা থাকতো তাহলে হয়তো আমার জীবনটাই অন্যরকম হতো। আজ আমাদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান। নিবিড় ভাইয়া তো এবার অনার্স ফাইনাল ইয়ারে, তাই অন্য সবার মতো তার উপরেও অনেক কাজের দায়িত্ব পড়েছে। আমি আর রাহা দুজনেই এই ভার্সিটিতে চান্স পেয়েছি। আজ রাহার কথায় একটা নীল শাড়ি পরেছি। অবশ্য দুজনেই একই রকম শাড়ি পরেছি। স্টেজের সামনে বসায় নিবিড় ভাইয়ের চোখে খুব সহজেই পড়েছি। ভাইয়া বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে, সেটা আমি দেখেছি। তবুও এমন একটা ভান ধরে আছি যেন আমি ভাইয়াকে চিনিনি। ভার্সিটিতে নিবিড় ভাইয়া সবার ক্রাশ বয়, সবাই তার পেছনে লেগে থাকে। আর নিবিড় ভাইয়াকে আমার এইভাবে ইগনোর করাটা আমার নতুন বন্ধুদের ঠিক হজম হচ্ছে না। আরে তোরা জানিস না আমার সব সময় আনকমন জিনিস পছন্দ, আর নিবিড় ভাইয়াকে তো সবাই পছন্দ করে, আমি না হয় অন্য কাউকেই পছন্দ করলাম। আমার এমন উত্তরে যেন ওরা একটু বেশি খুশি হয়নি। দিয়া আবারও বলল, দিয়ার এমন কথা শুনে বুকের বাঁ পাশে একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম। ওখানে আর এক মুহূর্তও দাঁড়ালাম না, রাহাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। মাঝে কেটে গেছে 7 দিন। আজ আবরার ভাইয়ার বিয়ে। মেয়ে অবশ্য ভাইয়ারই পছন্দ করা। আমাদের দাওয়াত করা হলেও আমরা যাব না ঠিক করেছি। আমাদের দাওয়াত দেওয়ার আসল কারণ অবশ্য তারা কতটা যোগ্য মেয়ে পেয়েছে সেটা দেখানো। সেদিন আব্বুর নাটা আজও মেনে নিতে পারেনি আঙ্কেল। ভাইয়া আমাকে নিষেধ করে গেছে যেন এইসব নিয়ে একদম না ভাবি। তবুও শত ভাবনার মাঝে বারবার একজনের কথাই মনে পড়ে, নিহান। আমার কিশোরী বয়সের আবেগ। ছোট ছিলাম, কিন্তু প্রচন্ড আবেগে ছিলাম। তখন সবটাই আবেগ দিয়ে ভাবতাম। সবে মাত্র ক্লাস 10-এ পড়ি আমি। তখন নিহানের প্রতি একটা প্রবল আকর্ষণ কাজ করতো আমার, কিন্তু সেটা শুধুই এক প্রকার মোহ ছিল, যা সময়ের সাথে সাথে কেটে যায়। কিন্তু নিহান আমার পিছু ছাড়েনি। সে আমার পেছনেই পড়ে থাকতো। ভাবতো আমি হয়তো রূপের অহংকারে তাকে ইগনোর করছি, তাই সে আমার রূপ নষ্ট করার চেষ্টাও করেছিল। একদিন সন্ধ্যাবেলা কোচিং শেষে ফেরার পথে নিহান আর ওর বন্ধুরা আমার পথ আটকায়। নিহান আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু সৌভাগ্যবশত কিছুটা অ্যাসিড আমার হাতে আর বাকিটা মাটিতে পড়েছিল। চোখের সামনে নিজের ঝলসে যাওয়া চামড়া দেখে এক গগন বিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করেছিলাম। দীর্ঘ দিন সাফার করেছিলাম। অনেকগুলো সার্জারির প্রয়োজন হয়েছিল। বাবারা নিহানের নামে মামলা করেছিল, ওকে গ্রেফতারও করা হয়েছিল। এই ঘটনার পর নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছিলাম। তখন আমরা চট্টগ্রাম থাকতাম, তাই এই ব্যাপারে নিবিড় ভাইয়া কিছু জানে না। পরে অবশ্য আমার জন্যই সবাই ঢাকা শিফট করেছিল। অনেকদিন পরে শুনেছিলাম নিহানের জামিন হয়ে গেছে। তার কিছুদিন পরেই ও সুইসাইড করেছিল, কিন্তু কেন তা এখনো অজানা। আমি এতদিন ভাবতাম হয়তো নিহানই আমার প্রথম প্রেম ছিল, কিন্তু পরে বুঝেছি যে ও আমার মোহ ছিল, আর নিবিড় ভাইয়া ছিল আমার প্রথম প্রেম। নিহানকে যে আমি পুরোপুরি ভুলতে পেরেছি তা না, আজও সেই রাতের কথা মনে পড়তেই গা শিউরে ওঠে আমার। কি অসহ্য ছিল সে যন্ত্রণা। সেদিনের সব কিছু হয়তো আমি সহ্য করেছিলাম, কিন্তু আজ যদি নিবিড় ভাইয়া আমায় কোনো কষ্ট দেয় তাহলে সেটা আমি সামলাবো কি করে। নিহান সুইসাইড করার আগে আমার জন্য একটা চিঠি লিখে রেখে গিয়েছিল, যেটা আমি অনেক পরে পেয়েছিলাম।
ওখানে ও বলেছিল ও আমার উপর করা অন্যায়ের নাকি ওকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই সে আর সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এখনো মাঝে মাঝে নিহানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয়। আজ ভার্সিটি শেষে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আজ ভাইয়া নিতে আসবে না, আর আজ একটা রিক্সাও পাচ্ছি না, তাই খানিকটা রাস্তা হেঁটে এগিয়েই গেলাম। ওইখানে দেখলাম কথা আপু আর নিবিড় ভাইয়া একসাথে হাত ধরে হাঁটছে। না চাইতেও চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমাকে দেখে নিবিড় ভাইয়া কথা আপুর হাত ছেড়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আমাকে যখন কথার সাথে দেখে এতটাই খারাপ লাগছে, তাহলে সেদিন না করে দিলি কেন? নাকি তুই কখনো আমায় ভালোই বাসিসনি? আমি কি শুধুই তোর মোহ ছিলাম? না, আপনি আমার মোহ ছিলেন না, আপনি আমার ভালোবাসা ছিলেন, আমার প্রথম প্রেম ছিলেন। কিন্তু আমি শুধুই আপনার মোহ ছিলাম, ক্ষণিকের মোহ, যা কিছু সময়ের জন্য আমার প্রতি আপনাকে আকৃষ্ট করেছিল। কিন্তু তা তো স্থায়ী ছিল না, কখনো হতোও না, বরং আপনাকে বিয়ে করলে নিজেকে পস্তাতে হতো। আমার কথাগুলো শুনেই নিবিড় ভাইয়া মাথা নামিয়ে নিলেন। কথাগুলো যে ভুল না সেটা উনি বুঝেছেন। নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে এলাম। খানিক পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি দ্রুত ব্যাগ থেকে ছাতা বের করে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে ও একটি মেয়ে হাত ধরে বৃষ্টিতে ভিজছে। দেখিয়ে বোঝা যাচ্ছে এরা নতুন নতুন প্রেমে পড়েছে। এরা আকাশের দিকে তাকিয়ে এই বৃষ্টির ফোঁটাকে সাক্ষী করে সৃষ্টিকর্তার কাছে এটাই চাইলাম যেন এদের প্রথম প্রেমটা পূর্ণতা পায়।